শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। সুখের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ নামগুলো পড়ে থাকি এবং পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন ফেনী থেকে। যুক্ত হওয়ার সাথে সাথেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সেই সমসাময়িক বিষয় নিয়ে, ফেনীর বন্যা পরিস্থিতির কী খবর সেই সব সম্পর্কে আপনাদেরকে জানাবে। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজন। দর্শক, আমার হাতে এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা পৌঁছেনি। যে পত্রিকাটি হাতে রয়েছে সেটি সংবাদ শিরোনাম জানাচ্ছি। বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেসব পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। রয়েছে সময়ের আলো। সময়ের আলো একটি সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি কালো টাকার হবে না সাদা, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে প্রধান উপদেষ্টার স্বাক্ষর, বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিল। দর্শক, আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে ডক্টর মেহদি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হয়েছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছিলাম গঠন হওয়ার পর থেকে যেই সব প্রতিষ্ঠানগুলোতে বৈষম্য হয়েছে, যেসব প্রতিষ্ঠানগুলোতে নিপীড়ন নির্যাতন হয়েছে, রাজনৈতিক আশ্রয়ে থাকা মানুষজন তাদের প্রভাব খাটিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বেশি সুবিধা আদায় করেছে, সেই সব জায়গা থেকে কিন্তু সবাই কথা বলছেন এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে যারা এইসব পদে পদায়ন হয়েছিল তাদের সবাইকে পদবঞ্চিত করা হয়েছে, অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গাতে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছিলাম। এখন যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য কিন্তু যেই সমস্ত জায়গার যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে 2009 সালে যখন নবম সংসদ গঠিত হয়েছিল তখন বঙ্গবন্ধু পরিবারকে যারা জীবিত রয়েছেন তাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা দেওয়ার যে আইন সংসদে পাশ করা হয়েছিল, সেই আইন কিন্তু গতকালকে 2024 সালের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গতকালকে, সেই বৈঠকে সেই যে বিষয়টি রয়েছে নিরাপত্তার বিষয়টি সেটি বাতিল করা হয়েছে। একই সাথে দর্শক, বেশ কয়েকটি সিদ্ধান্ত কিন্তু আমরা এখানে হতে দেখেছি। সেটি হচ্ছে যে আমরা দেখেছিলাম যে এই যে বিগত সময়ে যে সরকারের যে আশ্রয় থেকে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে যারা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন এবং একই সাথে বেশ কিছু কোম্পানি রয়েছে যেগুলো নিয়েও কথা হচ্ছে, আমরা জানি আসসালাম গ্রুপ থেকে শুরু করে বেক্সিমকো শুরু, অরিয়ন, নাসা, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আসলে তারা বাংলাদেশের অনেক টাকা আসলে বিদেশে পাচার করে দিয়েছেন এবং একই সাথে বেশ কয়েকটি ব্যাংক তাদের কুক্ষিগত করা রয়েছে। এই যে যারা আসলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন তাদের এই অর্থ আসলে বিদেশ থেকে কীভাবে ফেরত আনা যায় সে ব্যাপারে কিন্তু জোর প্রচেষ্টা চলছে। বাংলাদেশ ফিনান্স ইন্টেলিজেন্স থেকেও সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে এই বিগত সরকারের আমলে বাজেট যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু পরপর 2-3টি বাজেটেই এই কালো টাকা সাদা করবার সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা অবৈধভাবে টাকার মালিক হয়েছেন, সেসব টাকা বিদেশে পাচার করেছেন এবং নামে বেনামে রয়েছে সেসব টাকা যাতে বৈধ করা যায়, অল্প একেবারে নামমাত্র কর দিয়ে সেগুলো যাতে বৈধ করা যায় সেই সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে বিগত 3 বাজেটে আসলে একেবারে মুষ্টিময়, একেবারে নাম না জানা সত্ত্বেও অল্প পরিমাণে কিছু পরিমাণ টাকা জমা হয়েছিল, কিন্তু আসলে এই কালো টাকা কেউই সাদা করেনি। তো এবারের যেটি অন্তর্বর্তীকালীন সরকার যেটি সিদ্ধান্ত নিয়েছে যে আসলে কোনো কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই, যারা অবৈধভাবে টাকা পাচার করেছেন সেসব টাকা দেশে ফেরত আনা হবে, একই সাথে যাদের যে সম্পদ বাংলাদেশে রয়েছে সেই সব সম্পদ জব্দ করা হবে। এই ব্যাপারে কিন্তু গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখছি এর পাশে আরেকটি সংবাদ, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি, যেটি বলছিলাম একটু আগে যে বাংলাদেশ ফিনান্স ইন্টেলিজেন্স কিন্তু এটি নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই কে কী পরিমাণ টাকা পাচার করেছে সেসব তথ্য তাদের কাছে ইতিমধ্যে হাতে চলে এসেছে, কিন্তু সেসব তথ্য কিন্তু এখনও পর্যন্ত হাতে এসে সবার কাছে প্রকাশ করা হয়নি। তবে সেটি ধীরে ধীরে সেই সব কিন্তু প্রকাশ করা হবে জাতির সামনে। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর অনুরোধ বিএনপির। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পেছনে যেটি একটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেই সুষ্ঠু নির্বাচন উপহার দেবার জন্যই আসলে এই সরকার গঠন করা হয়েছে এবং তারা এই দেশকে আসলে একেবারে ঢেলে সাজানোর যেই চেষ্টা করছেন সেই ঢেলে সাজানোর পরে সমস্ত জায়গায় বৈষম্য দূর করে একেবারে সুষ্ঠু একটি স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার পর, আইন শৃঙ্খলা বাহিনীর পরিবেশ স্বাভাবিক হওয়ার পর তারা কিন্তু একটু নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি দল
আসলে কিছু সময় দিতে চাচ্ছে, আবার অনেকেই কিন্তু সেই নির্বাচন নিয়ে তোড়জোড় করছে। তবে আমরা দেখছি যে আসলে বিএনপি থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সংলাপ করবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বলতে শুনেছি যে এটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত, যে আসলে তারা যখন চাইবে তখনই নির্বাচন হবে। আমরা দেখছিলাম যে এই যে যখন পরিবেশগুলো স্বাভাবিক হয়ে যাবে সব ব্যাপারে, তখনই কিন্তু একটি নির্বাচন দেওয়া হবে। দর্শকের নিচের দিকে আমরা দেখছি এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন, নজরুলকে অপসারণ। ৩২ সাংবাদিক সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। দর্শক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় বৃহস্পতিবার অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা দেখছিলাম যে এতে বাংলাদেশের বেশ কয়েকজন রাজনীতিবিদ ছাড়াও দেখছিলাম যে বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধান এবং বিভিন্ন পত্রপত্রিকার যারা সাংবাদিক রয়েছে, সাবেক প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধেও সেরকম ৫২ জনের বিরুদ্ধে কিন্তু মামলা দেওয়া হয়েছে গতকালকে। এটি আসলে সারা দেশেই একটি আলোচনার বিষয় ছিল। আমরা এর পাশে দেখছি বাতিল হলো বিশেষ বিধানের ৪৩ বিদ্যুৎ প্রকল্প, সমর্থন বাড়াতে আরও সময় চায় জামায়াত, আর্থিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা অংশগ্রহণের জন্য প্রস্তুত, যৌক্তিক সময় দিতে রাজি আছি। মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল জামায়াত আমির, যারা সীমা লঙ্ঘন করছে তারা এই স্বাধীনতার শত্রু। মিশন এবার সিরিজ জয়ের। দর্শক, আমরা দেখছিলাম চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে 13টি টেস্ট খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ, কিন্তু এইবারে যে আসলে জয়, সেই জয়ের স্বপ্ন কিন্তু বাংলাদেশকে আসলে সামনের দিকে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। সেটি সংবাদ শিরোনাম করেছে। নিচের দিকে দেখছি আওয়ামী লীগের সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বন্যায় মৃত্যু বেড়ে 52, কুমিল্লাতে 19 জন, ফেনীতে ক্ষতিগ্রস্ত 55 লাখ মানুষ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে উজান থেকে নেমে আসা ঢল ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা দেশের 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57 জনে। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই মৃতের সংখ্যা আরও বেশি বাড়ছে। আমরা দেখছিলাম এই যে মৃতের সংখ্যা যেমনই বাড়ছে, আবার অনেকেই কিন্তু আসলে জীবিত থেকেও এখন ধুকে ধুকে মরছেন। আমরা দেখছি যে অনেকের এই ফসলের ক্ষেত ভেসে গেছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, অনেকের বাড়ি ঘর ডুবে গেছে। মানে সমস্ত কিছু মিলিয়ে আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিতে ঘুরে দাঁড়াতে কী পরিমাণ সময় লাগবে। আমরা দেখেছিলাম যে গত বছরের যেই বন্যা হলো, সেই বন্যায়ও কিন্তু আমরা দেখছিলাম যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছিল। এর আগে সিলেটের যে বন্যা, সেই বন্যায়ও ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা কিন্তু এখনও পর্যন্ত সেই বন্যার যে ক্ষত, সেটি কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে। এই যে এবারও যে বন্যা হয়ে গেলেও সেই বন্যার আসলে কি পরিস্থিতি আমরা দেখছি যে আসলে এখনও পর্যন্ত প্রায় 57 জনের মৃত্যুর ঘটনা, আহত রয়েছেন, অনেকেই আহত রয়েছেন এবং 55 লাখ মানুষ কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত রয়েছেন। তাদের মধ্যে আসলে আরও অনেকেই মারা যাওয়ার শঙ্কা রয়েছেন, কারণ বেশ কিছু মানুষ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। দর্শক, সময়ের আলোর প্রথম প্রধান সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। আমাদের বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যে ক্ষতগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে এবং রোগ বালাইও বাড়ছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে ফেনী থেকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হবেন আজকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। জনাব শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জনাব শাহাদাত হোসেন, আমরা দেখছিলাম যে আসলে বন্যার পানি কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করেছে এবং বন্যা পরবর্তী যেই আসলে সমস্যাগুলো দেখা দেয় ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে এই ক্ষতগুলো বেরিয়ে আসছে এবং একই সাথে নানান ধরনের রোগ বালাই হচ্ছে। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন কিন্তু মৃতের সংখ্যা কম থাকলে গতকালকে হঠাৎ করে কিন্তু মৃতের সংখ্যাও বেড়ে গেছে। প্রায় আমরা দেখছি এই পর্যন্ত 57 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আসলে এখন ফেনীর সর্বশেষ যে কী পরিস্থিতি আছে সেটি আমাদেরকে জানাবেন, একই সাথে কী কী শঙ্কা রয়েছে। শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন? শাহাদাত হোসেন, আমরা দেখছিলাম আসলে বিভিন্ন পত্রপত্রিকা আজকে যেই খবরাখবরগুলি প্রকাশ করেছে এর মধ্যে উল্লেখ ছিল যে পানি নেমে যাওয়ার সাথে সাথে রোগ বালাই বাড়ছে এবং ক্ষতগুলো বেরিয়ে আসছে। এই ব্যাপারে আসলে ফেনীর সর্বশেষ কী পরিস্থিতি আপনাদের কাছে আছে এবং সেটি আমাদেরকে জানাবেন। কারিগরি ত্রুটির জন্য আমরা অপেক্ষা করছি। শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, সাউন্ড তো পাচ্ছি। জি, আমরা বলছিলাম আসলে যে আসলে বন্যার পানি কিন্তু নেমে যাচ্ছে, আমরা দেখছি বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, এখন কিন্তু ক্ষত চিহ্নগুলো বেরিয়ে আসছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতির সংখ্যা কোনো গবেষণা আছে কিনা এবং একই সাথে রোগ বালাই কেমন দেখছেন, হাসপাতালগুলোতে মানুষ ভিড় করছে কিনা? আমরা দেখছি মৃতের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে বাড়ছে।
জি, সাদত হোসেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন আপনি? যা দর্শক, কারিগরি ত্রুটির জন্য আসলে এই মুহূর্তে আমরা আমাদের অতিথিকে নিতে পারছি না। আমরা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি, পরবর্তী আবার আপনাদেরকে যুক্ত করে দেব আমাদের অতিথির সাথে। রয়েছে যুগান্তর, বন্যার আরও উন্নতি, আশ্রয় কেন্দ্রের থেকে ফিরছে মানুষ। 15 বছরে 1,05,000 কোটি টাকার 95 প্রকল্প, কর্তাদের পকেটে 30 ভাগ। উপদেষ্টা পরিষদের বৈঠক ও গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর। সমন্বয়কদের নামে চাঁদাবাজি নানা অপকর্ম চলছে। সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা 6,43,00,000 মামলা পাহাড় আদালতে। সাবেক 8 মন্ত্রী ও 6 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা। ক্ষমতাদর্শ এসপি শফিকের কিছুই নেই, দুর্নীতি ক্ষমতা অপব্যবহার করা ছিল যার নেশা। 17 বছরে শিকার 629, এখনও নিখোঁজ 153। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। রয়েছে ইত্তেফাক, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা। অবশ্যই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। বন্যায় পর্যন্ত 52 জনের মৃত্যু। 7,722 কিলোমিটার সড়ক, 1120 কালভার্ট ক্ষতিগ্রস্ত। এখনো পানিবন্দী 11 লাখ পরিবার। চালানো চিকিৎসা সেবা পাচ্ছে না অনেকেই। ছড়িয়ে পড়ছে রোগ ব্যাধি। অপরাধী ধরা নয়, দুর্নীতির বিষয় তুলে ধরবে শ্বেতপত্র কমিটি, ডক্টর দেবপ্রিয়। দুদকের চার্জিস, হাসনাত চাঁদাবাজি তদবিরবাজিকে লকারবন্দি করতে চাই। শেখ হাসিনা 29 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এত সব করেও একটা সময় ঠিক কি পালাতে হয় ডক্টর কামাল। এক হচ্ছে গণফোরামের 2 অংশ। এরপর প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণা। 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের গুম ও গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে ভয়ের পরিবেশ তৈরি করেছিল। বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে 17 জন। ডবলপিন্ডি টেস্ট, বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। থানাগুলোয় ভুক্তভোগীদের ভিড় কম, আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আলোচনায় সংস্কার, নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। দ্রুত দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় কাল। চারদিকে পচা দুর্গন্ধ, অচেনা বসত ভিটা। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52। অতিরিক্ত সচিব, কালো টাকা সাদা করা বন্ধ। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, নাম ভাঙা দুষ্কৃতিকারীদের দলে ঠাঁই পাবে না, তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকারের ফেরান, অনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন, দ্বিকক্ষের সংসদে আসন বাড়ানো, সংবিধানে নিয়োগ আইন সংশোধন। হাসান মাহমুদের দখলে বন বিভাগের 212 একর ভূমি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি 25,200 কোটি টাকা। ভ্যাট গোয়েন্দার তদন্ত ধামাচাপা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের আসামি হয়েও ঘুরে বেড়াচ্ছেন দিলীপ। বিগত সরকারের ভিআইপির ফোনে জরিমানায় স্থগিত। টিপু মুন্সির 4 দিনের রিমান্ড। আরও যত তথ্য, সালমানের পালাতে চেয়েছিলেন মিয়ানমারে। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছে আপনাদেরকে। ভিকটিম পিন পয়েন্ট, DDFI ডিটেনশন সেন্টার। Hasina and 28 journalists accused in RCD case. Government to take reform idea from parties to hold dialogue with them regularly. Scope to white and black money shot. Seek Swiss help to bring back laundered money. No BNP Jamaat alliance exists now. Fakhrul Tees starred in an exclusive interview. Exim Bank freed from the grave of Mojumdar. BB reconstitute the board. Flood raised the spectre of disease. At least 6 die, around 3,000 admitted to hospital DGH. Without using the footbridge, which is their airways, Jeff Walker killed the fans of the Central Reservation of State in form of Baitul Mukarram Mosque in the capital yesterday. Many put their other lives at risk just to save a few minutes or to avoid climbing the stair of the footbridge. দর্শক, আমরা দেখছিলাম যে মাছের উপরেই কিন্তু দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ, কিন্তু সেই ফুট ওভার ব্রিজ থাকার সত্ত্বেও আসলে নিচ দিয়েই মানুষ অবাধে পারাপার হচ্ছে, ঝুঁকি নিয়ে একটু সময় বাঁচানোর জন্য, একটু কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য, কিন্তু জীবনের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে আমরা দেখছিলাম। কিন্তু তারপরেও কিন্তু মানুষ এভাবেই আসলে অবৈধভাবেই পার হচ্ছে। দর্শক, জনগণ যদি সতর্ক না হয় তাহলে কিন্তু আসলে এই যে বাংলাদেশের যত উন্নয়ন রয়েছে, যত উন্নয়ন হচ্ছে, সেগুলো আসলে ম্লান হয়ে যাবে। দর্শক, আমরা আমাদের যে অতিথি ভার্চুয়ালি যুক্ত ছিলেন তার সাথে আরও একবার যুক্ত হওয়ার চেষ্টা করব।
জনাব শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে আজকে পত্রপত্রিকাগুলোতে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেখানে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে বন্যা পরিস্থিতির খবর দেখা যাচ্ছে। আজকে বন্যা পরিস্থিতির উন্নতির খবর দেখলেও পাশাপাশি দু একটি সংখ্যা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে পানি নেমে যাওয়ার কারণে কিন্তু ক্ষত বেরিয়ে আসছে এবং একই সাথে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন রোগে, মারাও যাচ্ছে না অনেকেই। হাসপাতালগুলোতে ভিড় দেখছি আমরা। এই মুহূর্তে আসলে ফেনীর কি পরিস্থিতি রয়েছে আমাদের দর্শকদের জানাবেন আপনি। ধন্যবাদ। আমাদের ফেনীর যে অবস্থা, আমাদের সময় একেবারেই কম, যতটুকু সংক্ষিপ্ত করে একেবারে ভয়াল পরিস্থিতি। মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করছে। বাসা বাড়িতে গিয়ে তাদের যে অবস্থা হচ্ছে, যে সেখানে তাদের আর বাসযোগ্য কোনো পরিবেশ তাদের নেই। যেখানে তাদের বাড়িঘরে যা যা তারা রেখে এসেছেন, এখানে ফিরে এসে আর তার কোনো চিহ্ন তারা পাচ্ছেন না। বিশেষ করে আধা পাকা ঘর এবং কাঁচা ঘর সমূহ যেগুলো রয়েছে, সেগুলোর অবস্থা একেবারেই অনেকটা তারা চিহ্নহীন হয়ে পড়েছেন। এবং আসলে মানুষের আর জীবিকা নির্বাহের জন্য তাদের যে সকল গবাদি পশু, হাঁস মুরগি যা ছিল, তার সবকিছুই বন্যার পানিতে সব ভেসে গেছে। এবং কি তাদের সকল হাঁসের খামার ছিল, মাছের খামার বা আপনার গবাদি পশুর খামার, এইসব কিছু বন্যার পানিতে সব ভেসে গেছে। এর পাশাপাশি সেখানকার যে যোগাযোগ ব্যবস্থা, আমরা ইতিমধ্যে গ্রামীণ সড়ক সমূহের অবস্থা দেখেছি, যেগুলো সব একেবারে ক্ষত বিক্ষত হয়ে সেখানে এখন যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো পরিবেশ এখন আর নেই এখানে। এবং যেটা হচ্ছে যে বন্যা পরবর্তী পরিস্থিতি, যে এখানে মানুষ নানা রকম রোগ বালাইতে তারা আক্রান্ত হচ্ছে। এবং মানুষ অনেকেই তারা খোলা আকাশের নিচে তারা তাদের রাত যাপন করছেন, খেয়ে না খেয়ে তারা রয়েছে। এবং বিশেষ করে যে সকল দুর্গম এলাকা রয়েছে, সেসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ থাকা সত্ত্বেও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ এখানে আসলেও, মজুদ থাকলেও এবং ত্রাণ বিতরণ করলেও দেখা যাচ্ছে যে সকল মানুষের যারা বিশেষ করে দুর্গম এলাকায় রয়েছে, তাদের হাতে এখনো সঠিকভাবে ত্রাণ পৌঁছেনি। যে কারণে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছে। এবং সুপেয় পানির জন্য মানুষ এখনো তারা খুবই কষ্ট করছে। এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করেছেন। রেডক্রিসেটের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে, বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হলেও সেটা আসলে যারা বিশেষ করে রাস্তার আশপাশে রয়েছেন, তারা এই সুবিধাগুলো পাচ্ছেন। এবং যে সকল দূরবর্তী স্থান সমূহ, সেসব স্থানে মানুষ এখনো সেই সুবিধা সমূহ পাচ্ছেন না। এই ধরনের একটি পরিস্থিতি। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সময় একেবারেই কম। আসলে যেই বন্যা পরিস্থিতি, যে অবনতি হয়েছে আমরা দেখছি, যে সেটি কিন্তু আসলে এই 2-1 মিনিট আসলে বলে সম্ভব নয়। আমরা চেষ্টা করবো, আপনি যেটি বলছিলেন যে আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি পুনর্বাসনের কিন্তু আমরা দেখছিলাম যে চেষ্টা, সেটি কিন্তু এখন আরও বেশি দুষ্কর হয়ে পড়বে। ফলে পুনর্বাসনের জন্য সাধারণ মানুষকে, যারা বিত্তবান রয়েছেন, তাদেরকে এগিয়ে আসার কিন্তু আহ্বান জানানো হয়েছে সব মহল থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ফেনীর সময়ের সম্পাদক জনাব শাহাদাত হোসেন। কথা বলছিলেন ফেনীর যেই সর্বশেষ পরিস্থিতি, বন্যার কিছুটা উন্নতি হলেও এখন কিন্তু আসলে সমস্যাগুলো, ক্ষতগুলো বেরিয়ে আসছে এবং কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ ব্যক্তি অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।